যে প্রশ্নটা আমি শুরুতে ফরিদুল হককে করেছিলাম আপনাকেও একই প্রশ্ন করব, সাথে যেটি ফরিদুল হক বলবার চেষ্টা করছিলেন যে ওল্ড এস্টাবলিশমেন্টের পক্ষে যারা থাকে, প্রতি সময় এরকম হয়, এবারেও তেমনটা হয়েছে উনি যেটি বলছেন, যে তারা শুরুতে ডাউন হয় এবং কি বলা যায় যে তাদের একটা ম্রিয়মান অবস্থান থাকে, পরে অর্গানাইজড হয়ে নতুন যে এস্টাবলিশমেন্টের পক্ষে যারা থাকে তাদেরকে আসলে এক ধরনের ঘায়েল করার প্রস্তুতি নেন। তো কোন পক্ষের কথা উনি বললেন খুব পরিষ্কার করে বলেননি। আপনার কি মনে হয় যে ওল্ড এস্টাবলিশমেন্টের পক্ষে কারা ছিল এবং তারা নতুন যে বাস্তবতা, নতুন যে বাস্তবায়নের কথা আমরা শুনেছিলাম, রাষ্ট্র কাঠামো বলি সবকিছু মিলে, কারা এই কাজটা আসলে করলো, আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয়ে থাকে? আমি আপনার কথায় একেবারে বোনাফাইড কথা যেটা বুঝতে পারছি যে আপনি ওল্ড এবং নিউ এর কথা ফরিদ ভাই বলছেন, এবং এইটাই জায়গায় আপনি আসলে একটি আজকের এই আবু সাইদ হত্যার বিষয়টা নিয়ে দেখেন, এখানে আমার আলোচক একজন বলছেন আসলে বিপ্লব, এটা একটা বিপ্লব হয়েছে, স্বাধীনতার সময় যে একটা বিপ্লব হয়েছে, এটা একটা বিপ্লব। এমনি কিন্তু পৃথিবীর সমস্ত বিপ্লবই আমরা একটা কথা জানি, বিপ্লব কোনো সময় ধ্বংসের কারণ হয় না, সৃষ্টি নতুন কিছু দেয়। তো আমি এই জায়গাটা পুরাণ যে বিষয়টা বলতেছেন, আমি তো অনেক কিছুই নতুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেহেতু একটা বিপ্লব হয়েছে, একটা ডিস্ট্রয় হয়ে গেছে, একটা ডাইনেস্টি, একটা রিজিম, একটা ফ্যাসিজম যদি আমরা বলি, সেটা একটা ধ্বংস হয়ে গেছে। এখন নতুন কিছু সৃষ্টি হয়েছে এবং সেই নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা এবং একটা প্রথার বিরুদ্ধে যারা বিপ্লব করেছে, যেমন স্বাধীনতা যুদ্ধে একটা প্রথার বিরুদ্ধে, সেম এইরকমই। তো আমি তো দৃষ্টিতে দেখছি যে নতুন কিছু নিয়েই তো আগামীতে দিনে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গায় পুরাতনের খুব বেশি কিছু আমি দেখছি না। হ্যাঁ, এখন কিছু বিষয় আপনি যেটা মিন করতেছেন, কিছু বেসিক জায়গা যেটা আছে, এখন আপনি ধরেন পড়াশোনা করে আপনি আজকে এই জায়গা উপস্থাপক হচ্ছেন, এই প্রোগ্রাম হচ্ছেন, আমার বাবা বা আপনার বাবা একজন কৃষক, কিন্তু এটা তো বেসিক, ওই জায়গায় আপনি আর কি মডিফাই করতে পারবেন, হয়তো তাকে একটা সহজ ওয়ে করে দিতে পারেন। এটা হলো আমার কাছে মনে হয় যে আমি নতুনত্ব কিছু দেখতেছি এখানে। আমাদের পুরাণ বিষয় নিয়ে খুব হতাশার আমি কোনো কিছু দেখতেছি না। আর আবু সাইদের যে বিষয়টা বললেন আজকে, আপনার মূল কথা আমি যেটা বললাম, দেখেন আবু সাইদ আমাদের একটা বিপ্লবটাকে মহা বিপ্লবে পরিণত গেছে। বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ এখানে ইনভলভ হয়ে গেছে, সেটা আবু সাইদের। তো আবু সাইদের আজকে যে বিচার হয়েছে, এটা আমরা একটা খুশির বা সফলতার যাত্রায় এগিয়েছি, এখনো কমপ্লিট হয়নি। আমি আরেকটি জিনিস বলে, উনি আবু সাইদ প্রথম শহীদ হয়েছেন। দেখেন আমাদের এর সাথে অনেক লোক হয়েছে, তাদের বিচারগুলো আমি মনে করি খুব দ্রুত হওয়ার দরকার। আর আবু সাইদের যে বিচারটা হয়েছে, এই বিচারটা খুব দ্রুত বাস্তবায়নের দরকার। তার আগে আমি একটি কথা বলি, আমি আজকে দেখলাম আবু সাইদের বিচারের যে দুইজন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, দুইজনই একেবারেই পুলিশের মধ্যে একেবারে সদস্য। বিষয়টা আমি খুব দেখছি আর ভাবছি যে ও তো হুকুমের একজন এএসআই, একজন কনস্টেবল, ও কনস্টেবল থেকেই আসছে। এরা হয়তো মেট্রিক পাস, এরকম লেখাপড়াও হয়তো ওই লেভেলটা বা জানার পরিধিটা ওই যাবেন না, বাট ও তো একজনের হুকুমকে, একজনের কমান্ডকে সে বাস্তবায়ন করেছে। তাহলে এখানে আমি মনে করি যে ওর হুকুম, ওর কমান্ড যারা হয়েছে, আবু সাইদের বাবা যে মুরব্বী মকবুল, উনি কিন্তু বলেছেন যে আরও অনেক লোক এটার সাথে জড়িত, তাদের বিচারটা হওয়ার দরকার, তাই না? তো এই জন্য এই জায়গাটা আমার আরেকটু মনে করতেছে যে যারা এটার সাথে একেবারেই বলেছেন যে এইগুলো তো আমরা, এই জন্য আমি কিন্তু কথাগুলো বলছি যে আমরা সফলতার যাত্রা। জাহাঙ্গীর হোসেন, আমি যদি একটুখানি আপনার কথা বুঝে থাকি, আপনি যেটি বলছিলেন যে আপনার আপাত দৃষ্টিতে আপনার যেটি মনে হচ্ছে না যে আমরা নতুনের দিকেই তো যাচ্ছি, পুরাতন কোথায় আছি। এখন আপনি যদি এটি বলেন যে কিভাবে এই নতুনত্বটা বাস্তবায়িত হচ্ছে, আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা বলেন বা 31 দফার কথা বলেন, তারা ঘোষণা করেছিলেন, এবং তার বিপরীতে না, একই ধারাবাহিকতা আমরা যদি জুলাই জাতীয় সনদ বলি, জুলাই বাস্তবায়ন অধ্যাদেশ বলি, প্রথম সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া, এই বিষয়গুলো বলি, মানে বিএনপি এবং অধ্যাদেশের জায়গাও যদি আমরা আসি,
তাহলে বিএনপি আসলে কোনটিকে বাস্তবায়নের মধ্য দিয়ে 31 দফা যদি বলি, ইশতেহার বলি, জুলাই জাতীয় সনদ, মানে কোনটির মধ্য দিয়ে আসলে নতুনত্বের পথে যাত্রা করছে? আপনি এই জিনিসটা দেখেছেন কিনা, আমাদের বিএনপি তৎকালীন আমাদের দলের মাননীয় চেয়ারম্যান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের যে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র সংস্কারে যেই যে আপনি নতুনত্বর যে কথাটা বললেন, উনি যে এই নতুনত্বর জায়গা থেকে মানুষের পালস বুঝে একটা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র পরিচালনার একটা কাঠামো কিন্তু দিয়েছিলেন, এটা আপনারা জানেন। তো সেটা একটা সংস্কার, পাশাপাশি যখন বিপ্লব হলো, বিপ্লবে একটা সংস্কার কমিশন গঠন হলো, জুলাই সনদ যেটাকে বলতেছে। আমি এটা দেখেছি যে আমাদের বিএনপির 31 দফার যে সংস্কারটা এবং এই যে জুলাই সনদের যে সংস্কারটা, এটা অলমোস্ট জায়গায় প্রায় মৌলিক পার্থক্য আপনি দেখেন না? দুই একটি পয়েন্ট অ্যাড হয়েছে জুলাই বিপ্লব হওয়ার পিরিয়ড। সুতরাং 31 দফার মধ্যে দিয়ে এটি সম্ভব। তাহলে জুলাই জাতীয় সনদ। এখন আমি আপনার কাছে আসি যে জুলাই জাতীয় সনদ দেখেন 133টা পয়েন্ট ছিল এই জুলাই জাতীয় সনদের, এর মধ্যে ইতিমধ্যেই কিন্তু 98টা। আমি এর আগে অধ্যাদেশের কথা আপনি বলছেন, অন্ধ্রপ্রদেশ সরকার। আমি এর আগে কিন্তু আরেকটা টক শোতে আমি বলছি ইস্টার্ন নিউজে, তো 98টাই কিন্তু এটা বাস্তবায়নের পথে। কিছু কিছু পয়েন্ট আছে এটা এখনো কিন্তু পর্যালোচনা পর্যায়ে, এবং এটা পর্যালোচনা কেন আমি আপনাকে ক্লিয়ার করতেছি। যখন আমাদের এই সংস্কার কমিশনগুলো হয়, সমস্ত দল অলমোস্ট 35টা পার্টি, কোনো কোনো জায়গায় কোনো কোনো পয়েন্টে 31টা পার্টি, কোনো কোনো পয়েন্টে 28টা পার্টি, এইরকম বিভিন্ন পার্টি মত দিয়েছে। দুই একটি পয়েন্টে এরকম বিমত ছিল, ডেকে নট অফ ডিসিশন দিয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে সংসদে আরও বেশি পর্যালোচনা হচ্ছে। তা আমি মনে করি এখনও রাষ্ট্র যেভাবে চলছে, আমি মনে করি যে জনগণের চাওয়া এবং আকাঙ্ক্ষা সেই জায়গাগুলোতেই কিন্তু চলতেছে। এবং জুলাই অধ্যাদেশগুলো ধরেন এই যে 10 তারিখের পরে অকার্যকর হয়ে যাবে, যেগুলো পরবর্তীতে মানে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে যাবে, মানে যেটি আসলে বিরোধী পক্ষ থেকে, মানে এই জুলাই অভ্যুত্থানের পক্ষে তো বিবাদমান যারা আছে তারা সবাই তো জুলাই অভ্যুত্থানের পক্ষেই ছিলেন। তাহলে যে সংকটটা এখন তৈরি হলো, এবং বিরোধী পক্ষ যে রাজনৈতিক আন্দোলনের কথাও বলছে যে সামনের দিকে, এবং বিএনপিকে আমি গতকালই কথা বলছিলাম যে জুলাই জাতীয় সনদের মূল জায়গাটা বাস্তবায়নের পক্ষে বিএনপি না, যদিও বিএনপি বারংবার বলছে যেটি বাস্তবায়নের পক্ষে। আপনার কি মনে হয় এটি বড় সংকট তৈরি করবে? খুব না, এটা কোনো আসলে বড় সংকটের আমি আপাতত কিছু এরকম দেখছি না। দেখেন, বিরোধী বিএনপি তো আসলে দলগতভাবেই, এই দল যখন সৃষ্টি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছেই যে মত দ্বিমতটাকে গ্রহণ করে বিএনপি। তো সংসদে এখানে যারা বিরোধী দল তাদের তো কিছু বিরোধীটা পয়েন্ট থাকতেই হবে, তবে তারা যে পয়েন্টগুলোতে নিয়ে তারা বিরোধ দেখাচ্ছে আমি আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। তবে আমি একটি জায়গায় তাদের বিরোধী পক্ষের আমি সংসদে যে কথাগুলো দেখি, তারা এই সংস্কারের দুই একটি পয়েন্ট নিয়ে বেশি কথা বলছে। আপনি যেমনটি বললেন সংবিধান, তারা কিন্তু কোনোভাবেই জুলাই সনদে আছে যে তারা কিন্তু কোনোভাবেই, যেহেতু তারা বলছেন যে জুলাই যোদ্ধা বা আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, এই জায়গায় আসি, আপনি কম বেশি এটা জানেন। দেখেন, জুলাই যারা আহত নিহত তাদের যে পুনর্বাসন এবং তার ফ্যামিলি এবং তাদের চিকিৎসা, ওই বিষয়গুলো কিন্তু এত বেশি সংসদে যারা এই আলোচনা সমালোচনা বিরোধিতা করতেছে সেই জায়গাটা কিন্তু তারা অ্যাড্রেস করতেছেন এবং সেই কথাগুলো নিয়ে বেশি কথা বলতেছে না। এখানে যারা বিরোধী দল আছে তাদের কিছু চিন্তাভাবনা আছে, আর বিরোধী দল যদি সংসদে এভাবে কথা না বলে তাহলে সংসদটাও তো এত, আপনি যে আমাকে ডাকতেন, মানে প্রাণবন্ত হতেন, যে আপনি আমাকে ডাকতেন না। তো আলোচনা সমালোচনার আমাদের দল আসলে আলোচনা সমালোচনার জায়গা খুবই অ্যাকসেপ্টেবল একটা প্লেস। আপনি দেখেন কয়েকদিন আগে, জাহাঙ্গীর ভাই যদি আমি বলি, তার মানে এই যে রাজনৈতিক যে আন্দোলনের হুমকি বা যেটি বলি রাজপথে যাওয়ার, মানে বিএনপি এটিকে খুব আমলে নিচ্ছে না, রিল্যাক্টেন্ট মোডে আছে। এটা এরকম আসলে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে তাদেরও তো কিছু ইস্যু লাগবে, তাদের পার্টিটা যে অ্যাক্টিভিটিসে আছে সেটাও তো এখন আপনি তো বুঝতেছেন যে তাদেরকে তো একটু মানুষের কাছে তুলে ধরতে হবে না যে আমরা একটা আলোচনা বা কাজকর্মের মধ্যে আছি।
এটা খুব বেশি জটিল কিছু না। জটিল কিছু না। এটা আমরা ফরিদ ভাইয়ের কাছে এটা কিছু ফরিদুল হক, আপনার জটিল কাছে কিছু না। আমি একটু শেষ করি। আমি যেটা বলতেছিলাম আপনারা, আমাদের পার্টি আসলে আলোচনা সমালোচনার জায়গাটা এইটা তারা নিতে অভ্যস্ত। 2001-এও যেমন ক্ষমতা, 91-তেও যখন ক্ষমতা ছিল, আমাদের দলের আমাদের যে প্রধানমন্ত্রী ছিল তাকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক, এর চেয়ে তো আর নাই, যেটা ধরেন এই 17 বছরে এরকম কিছু করলে তাকে জেলে যেতে হতো, এরকম করতে, ইভেন ফেসবুকে কিছু লিখলেও তাকে নিয়ে পিটাইছে। এখনো তো দুই একটা ঘটনা ঘটছে, আমি একটু ওই জায়গাটাই আলোচনা হচ্ছে। আমি ওই জায়গাটাই আপনাকে দেখুন, একজন মেয়ে, একটা নেত্রী, আপনি কি দেখেছেন তার কমেন্টসগুলো দেখেছেন? শোনেন, সমালোচনার স্বাধীনতা চাই, কিন্তু সেটা যেন নৈরাজ্য বিশৃঙ্খলায় না যায়। ছাড়া পেলেন কেন আবার? না, সেটা ছাড়া পেলেন কিনা সেটা তো আসলে রাষ্ট্রের বিষয়। আমার অভিমত, যে আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলতেছি, এটা আমার দিয়েও বলতেছি, ভাই ধরেন আমার একজন বিমতের লোক, সে একটি দল করতে পারে, আমি ওনাকে সমালোচনা করতে পারি, কি সেই সমালোচনার ভাষাটাও যেন থাকে সমালোচনার মতো, ল্যাঙ্গুয়েজগুলোও যেন ওরকম থাকে, শব্দগুলোও যেন ওরকম থাকে। এজন্য আমরা তারপরে এগুলো আমরা কিছু মনে করি না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এগুলো সমালোচনা, কারণ একজন মানুষের তো সমালোচনা থাকবে, উনি রাষ্ট্র পরিচালনা করে, আর বিএনপি তো দলটা গঠনই হচ্ছে সব ভোটের। এই যে আপনি বলছিলেন যে একদম সরকার প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার জায়গা থেকেও তিনি কিন্তু যথেষ্ট উদার, এবং তিনি বলেছেন কার্টুন আঁকার ক্ষেত্রেও তিনি বলেছেন, যেমন তার ব্যঙ্গাত্মক কার্টুনের তিনি বারবার আঁকার প্রতি অনুপ্রেরণাও জুগিয়েছেন। তাহলে কারা এই কাজগুলো করে? আসলে এগুলো কারা কাজ করে? আপনারা যারা মিডিয়া নিয়ে কাজ করেন অবশ্যই আপনারা জানেন। এটা আমি আপনাকেই জিজ্ঞাসা করি কারা করছে, এটা ফাইন্ড আউট করেন, এবং তাদেরকে আমি মনে করি আমরা একটা সুন্দর এই জেনারেশন, ভাই আমরা এই জেনারেশন আগামীতে একটা ভালো রাষ্ট্র চাই। আমাদের রাজনৈতিক মত থাকবে, বিমত থাকবে, বাট আমরা দেশের জায়গায় একমত।